আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সম্বন্ধে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা প্রোনাউন এবং আমাদের যে প্রোনাউনের সিরিজ চলতেছে প্রত্যেকটা প্রোনাউনের আমি ধারাবাহিক ভিডিও বা পাবলিশ করতেছি, যেটা আমার এই চ্যানেলে এই প্রোনাউনের প্লেলিস্টে ঢুকলে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারবেন। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নিয়ে আজকে আলোচনা করব। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো আসলে কি, প্রথমে সেটার আমি প্রাথমিক ধারণা দেব, তারপরে কিছু রুল দেখাবো, মানে কিছু স্ট্রাকচার দেখাবো যে কীভাবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো বাক্যের ভিতর ব্যবহৃত হয়। আর এরপরে কিছু হচ্ছে এক্সাম্পল সহ আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা এক্সাম্পলগুলো আপনাদের সামনে নিয়ে বিস্তারিত একটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আমার বিশ্বাস এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন থেকে যেই প্রশ্নগুলো আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসুক না কেন সেগুলোর উত্তর আপনারা খুব সহজেই করে আসতে পারবেন। তো চলুন শুরু করা যাক ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নিয়ে। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে তারাই যারা বাক্যের ভিতর ধরুন এক জাতীয় একাধিক নাউন আছে বা সমজাতীয় কিছু নাউনগুলোকে প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে প্রকাশ করে। কি বললাম, যেমন ধরুন এই যে তিনটা কলম কি এক জাতীয় না, এদের একটা ইয়ে আছে যে এক জাতীয় একটা জিনিস তিনটা কলম। তো এই তিনটা কলমকে একসাথেও প্রকাশ করা যেতে পারে, আবার তিনটা কলমকে আলাদা আলাদাভাবে প্রকাশ করা যেতে পারে। তো এইভাবে মানে এক জাতীয় সকল জিনিসকে আলাদা আলাদাভাবে বা পৃথক পৃথকভাবে বোঝানোর জন্য আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার করে থাকি। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে তিনটা, সেই তিনটা কি দেখবো চলুন। সেটা হচ্ছে ইজ, আরেকটা হচ্ছে ইদার, আরেকটা হচ্ছে নিদার। কি বললাম দেখুন, ইজ, ইদার, নিদার, এই তিনটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই তিনটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন থেকে আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্নগুলো আসে। তো চলুন শুরুতে আমরা এই তিনটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের একটু পরিচয় হয়ে আসে এদের সাথে আর কি। তো ইজ দেখুন, বোর্ডে দেখতে পাচ্ছেন, ইজ হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটিকে পৃথক পৃথকভাবে বোঝাতে ইজ ব্যবহৃত হয়। তো ইজটা কি দেখুন, সেটা হচ্ছে দুইটা ব্যক্তি বা বস্তু হতে পারে অথবা দুইয়ের অধিক হতে পারে। কি বললাম, দুইটাও হতে পারে অথবা দুইয়ের অধিক হতে পারে, এমন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুকে প্রত্যেকটিকে পৃথকভাবে, লক্ষ্য করে দেখুন কিভাবে হবে, প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝাতে আমরা ইজ ব্যবহার করব। তো আশা করি ইজের ব্যবহারটা বা ইজ কোথায় ব্যবহার হবে সেটা আপনারা বুঝতে পেরেছেন। এরপর চলুন ইদারের ব্যবহার বা ইদারটা কি। ইদার হচ্ছে দুটি ব্যক্তি বা বস্তুর যে কোনো একটি বোঝাতে ইদার ব্যবহৃত হয়। কি বললাম, দুটি ব্যক্তি বা বস্তু আছে, ধরুন দুটি ব্যক্তি বা দুটি বস্তু আছে, এদের যে কোনো একটিকে বোঝাতে আমরা ইদার ব্যবহার করব। তো লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু দুইয়ের অধিক কথাটা নাই, এখানে আমি তিনটার ভিতরকে আলাদা করে বোঝাতে পারবো না। এই ইদার দ্বারা কিন্তু তিনটার ভিতর তিনটাকে আলাদা করে কিন্তু বোঝাতে পারবো না। ইদারের ব্যবহার হচ্ছে দুইটার ভিতরে সীমিত, আর দুইয়ের অধিক হলে সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। এরপরে দেখুন, এটা হচ্ছে যে কোনো একটিকে বোঝাতে, এই দুইটার ভিতর যে কোনো একটিকে বোঝাতে আমরা ইদার ব্যবহার করব। আর ধরুন নিদারটাকে, নিদার হচ্ছে দুইটি আছে, দুইটির কোনোটিকে আমরা বোঝাবো না। কি বললাম, দুইটির যদি কোনোটিকে না বোঝাই তখন আমরা নিদার ব্যবহার করব। তাই বলতেছি দেখুন, নিদার দুটি ব্যক্তি বা বস্তুর কোনোটি নয় বোঝাতে নিদার ব্যবহৃত হয়। তো আমরা এই সংজ্ঞার ভিতর থেকে চলুন কয়েকটা হাইলাইট পয়েন্ট মানে মার্ক করি। সেটা হচ্ছে ইজ হচ্ছে দুইটা হতে পারে বা ততোধিক, মানে দুইয়ের অধিক হতে পারে, প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝাবে। কিভাবে বোঝাবে দেখুন, প্রত্যেক মানে কত বলুন তো, প্রত্যেক মানে এক, এই প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝাবে হচ্ছে ইজ। ইদারটা কি, ইদার হচ্ছে দুটি, দেখুন এদের কিন্তু সত্যই হচ্ছে দুটি ব্যক্তি বা বস্তুর যে কোনো একটিকে, কি বললাম, যে কোনো একটিকে বোঝাতে ইদার ব্যবহৃত হবে। আর নিদারটা কি, নিদারও এদেরও ক্রাইটেরিয়া দুটো ব্যক্তি বা বস্তুই হবে, তবে দুটো ব্যক্তি বা বস্তুর কোনোটিকে বোঝাবে না। ইদার কি করবে, কোনোটি নয় বোঝাতে ইদার ব্যবহার করব আমরা। তো এই ইজ, ইদার, নিদার এই তিনটার প্রাইমারি কনসেপ্টটুকু আমি আশা করতেছি আপনারা বুঝেছেন। তো চলুন এই ইজ, ইদার, নিদারের আরও কিছু স্ট্রাকচার দেখে আসি, মানে স্ট্রাকচার দেখার পরে আমরা মূলত হচ্ছে প্র্যাকটিসে যাব। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। তো এদের এই যে ইজ, ইদার, নিদার আমরা দেখলাম, বলুন তো এরা আসলে কি করতেছে, এরা প্রত্যেকটিকে আলাদাভাবে প্রকাশ করতেছে, অথবা একটিকে বোঝাতে ব্যবহৃত হচ্ছে, অথবা দেখুন কোনোটি নয় অর্থে বোঝাতে ব্যবহৃত হচ্ছে। তো তাই দেখুন এরা কিন্তু সামগ্রিকভাবে কিন্তু কোনো জিনিসটাকে প্রকাশ করতেছে না, করতেছে এই তিনটা কলম কি মানে একসাথে বলতেছে, দেখুন জিনিসটা একসাথে থাকছে না, দেখুন পৃথকভাবে অথবা একটি অথবা কোনোটি নয় এমন অর্থে আসতেছে। সুতরাং এদের তাই দেখা যাচ্ছে যে এদের যে পসিভ কেসটা হয়,
এদের যে পসিভ কেসটা হয় সেটা সবসময় সিঙ্গুলার হয়। কেননা দেখুন পৃথকভাবে আলাদা আলাদা করে একটাকে জিনিসকে কিন্তু বোঝাচ্ছে, সেটা তিনটার ভিতরেও একটা জিনিস প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বোঝাচ্ছে, মানে একটা সিঙ্গেল জিনিসকে এরা প্রকাশ করতে বসেছে বা ব্যবহৃত হচ্ছে। সুতরাং সিঙ্গেল থেকে এদের পসিভ কেসটাতে কি হবে, সিঙ্গুলার হবে। তাই বলতেছি দেখুন ইস, ইদার, নিদার, এভরিওয়ান, এখানে আরেকটা টার্ম যুক্ত করেছে আমি এভরিওয়ানটা থেকেও প্রশ্ন আসে তাই এখানে যুক্ত করা। আচ্ছা, যদিও এভরিওয়ানটা হচ্ছে এক্সট্রা, আমি এখানে এদেরকে আলোচনা করিনি। এভরিওয়ান অর্থ আসে সবাই অর্থে আসে, এভরিওয়ান মানে প্রত্যেকে বা সবাই অর্থে আসে। তো এদের মতোই একটা মিনিং দাঁড় করায়। তো এদের একটা এদের এই যে চারটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দেখলাম, ইস, ইদার, নিদার, এভরিওয়ান, এদের পসিভ কেসটা সবসময় কি হবে, এদের পসিভ কেসটা সবসময় সিঙ্গুলার হবে। সেই সিঙ্গুলারগুলো কি, সেটা হিজ বসতে পারে অথবা হার হতে পারে অথবা ইয়োর হতে পারে অথবা ইটস হতে পারে। লক্ষ্য করে দেখুন এটা কিন্তু আইটিএস, এটা কিন্তু আইটি অ্যাপোস্ট্রফি এস নয়, এটা কিন্তু আইটি অ্যাপোস্ট্রফি এস নয়, এটা কি হবে, ইটস হবে। তো এই এদের পরিবর্তে বাক্যে যদি আমাদের কোনো প্রয়োজন পড়ে, এরা ধরুন সাবজেক্ট হিসেবে আসে, তো এদের পসিভ কেস যখন আমরা ব্যবহার করব তখন হয় হিজ বসাবো, মানে যদি বুঝতে পারি যে ছেলেদের ঘটনা নিয়ে বাক্যে কথা বলতেছে তাহলে হিজ বসাবো, মেয়েদের হলে হার, তারপরে হচ্ছে এভরিওয়ান জিনিস হলে ইয়োর, আর ইটস তো বুঝতেই পাচ্ছেন যদি ডিফাইন না করতে পারি বা কোনো জড় বস্তু বা কোনো কোম্পানি এই জাতীয় কিছু হলে ইটস বসাবো আর কি। তো তাহলে একটা জিনিস দেখলাম যে এদের পসিভ কেসটা কি হবে, সবসময় সিঙ্গুলার হবে। আরেকটা স্ট্রাকচার চলুন দেখি, সেই স্ট্রাকচার হচ্ছে ইস অফ, মানে প্রত্যেকের পরে ইস অফ অথবা ইদার অফ অথবা নিদার অফ, এদের পরে নাউন বা প্রোনাউন যেটাই বসুক না কেন সেটা কি হবে, প্লুরাল হবে। কেন প্লুরাল হবে, তো আরেকটা দেখুন চলুন ক্লিয়ার হয়ে আগে। প্লুরাল হবে, প্লুরালের পর হলেও এদের ভার্বটা কি হবে, দেখুন সিঙ্গুলার ভার্ব হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন যে ইস অফ, ইদার অফ, নিদার অফ যেটাই হোক না কেন এদের পরে যে প্রোনাউন বসুক অথবা নাউন বসুক সেটা মাস্ট কি হবে, সেটা মাস্ট হচ্ছে প্লুরাল হবে, সেটা কি হবে, প্লুরাল হবে। আর সব থেকে ভুল যে জায়গাটা হয়, এই জায়গাটায় প্লুরাল নাউন বা প্রোনাউন দেখে আমরা এই ভার্বটাকে প্লুরাল করে বসি, কিন্তু ভার্বটা কি হবে বলুন তো, ভার্বটা সিঙ্গুলার হবে। কেন হবে আপনাদেরকে একটু বলি, একটু ঘটনা দিয়ে বলি। ধরুন আমি এখানে দুইটা কলম নিয়ে যদি আলোচনা করি, তাহলে দুইটা কলম, তাহলে এটা কি এখন একটা কলম আছে না, একটা কলম নাই, তাহলে দুটা কলম, তাহলে কি হবে, নিশ্চয়ই কলম দুইটা প্লুরাল ফর্মেটে আসবে, একের অধিক হলে তো সেটা প্লুরাল হবে। তাই দুটা কলম হিসাবে আমরা টু পেন্স ব্যবহার করব, তাই তখন নাউনটা হবে কি দেখুন টু পেন্স। কিন্তু দেখুন ইস অফ দ্য টু পেন্স, যখন এই কথাটা যখন বলবো ইস অফ দ্য টু পেন্স মানে এই দুইটা কলমের প্রত্যেকটাই, বা এখন দেখুন আলাদা করে বোঝাচ্ছে, এখন কিন্তু দুইটা কলম একসাথে কিন্তু বোঝাচ্ছে না, কি করে বোঝাচ্ছে, আলাদা আলাদা বা পৃথকভাবে বোঝাচ্ছে। সুতরাং যে যখন ইস অফ, ইদার অফ, নিদার অফ ব্যবহৃত হবে তখন কিন্তু দুইটা পেন আর একত্রে থাকলো না, তখন কি হচ্ছে, ব্যাপারটা আলাদা হয়ে যাচ্ছে যখনই আলাদা হবে। সুতরাং দেখুন তো আলাদা হলে এই জিনিসটাকে সিঙ্গুলার, এই জিনিসটাকে সিঙ্গুলার, তাহলে এই জিনিসটা এখন সিঙ্গুলার হচ্ছে, এই জিনিসটা এখন সিঙ্গুলার হচ্ছে, তাহলে এরপরে ভার্বটা আমরা কি বসাবো বলুন তো, এরপরে ভার্বটাতে আমরা সবসময় সিঙ্গুলার ভার্ব বসাবো। কি বসাবো, সিঙ্গুলার ভার্ব বসাবো। মাথায় থাকে যেন এই জিনিসটা আমাদের বেশি ভুল হয়, তাই বারবার বলতেছি যে এই যে স্ট্রাকচারটা আপনারা দেখলেন ইস অফ, ইদার অফ, নিদার অফ, এদের পরে নাউন বা প্রোনাউন যেটা আসুক না কেন সেটা সবসময় প্লুরাল হবে এবং ভার্ব হবে কি অলওয়েজ সিঙ্গুলার ভার্ব। এই কয়েকটা জিনিস যদি মাথায় রাখতে পারেন তো ইনশাল্লাহ আপনারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে প্রশ্নগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন থেকে আসবে বা এসেছে সেই প্রশ্নগুলো আপনারা খুব ইজিলি সমাধান করতে পারবেন। তো চলুন কিছু প্রশ্ন দেখি, তার আগে কিছু একটু এদের বেসিক কয়েকটা উদাহরণ দেখি। সেটা হচ্ছে এই যে ইজ, ইদার, নিদার আমি দেখালাম, তো ইজটা আসলে বাক্যের ভিতর তিনটা পজিশনে বসতে পারে। কয়টা পজিশনে বসতে পারে, তিনটা। একটা হচ্ছে বাক্যের শুরুতে বসতে পারে, একটা বাক্যের মাঝে বসতে পারে, আর একটা হচ্ছে বাক্যের শেষে বসতে পারে। তো চলুন তিনটা উদাহরণ দেখি ইসের। যে দেখুন প্রথম উদাহরণটা দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন, যে ইস অফ দ্য বয়েজ হ্যাজ এ পেন। তো লক্ষ্য করে দেখুন ইস, এই ইসটা কোথায় বসেছে, বাক্যের শুরুতে বসেছে। এরপরে দেখুন 2 নম্বর উদাহরণ, দ্য স্টুডেন্টস হ্যাভ ম্যানেজড ইটস পেন। দেখুন এটা মোটামুটি বাক্যের মাঝে আছে, যদিও শেষ তো বলা যায় না, শেষের আগেই আছে, পেন যেহেতু শেষের আগেই আছে, সুতরাং এটাকে বাক্যের মাঝে বলতে পারি আমরা। এরপরে দেখুন 3 নম্বর উদাহরণ, দ্য স্টুডেন্টস হ্যাভ গট 5 টাকাস ইচ। তো ইচটা দেখছেন এখানে এখন শেষে আছে, তো তাই দেখলাম যে ইচটা কোথায় বসতে পারে, ইচটা বাক্যের শুরুতে বসতে পারে, মাঝে বসতে পারে বা শেষেও বসতে পারে। তবে ইদার আর নিদার এরা সবসময় বাক্যের শুরুতেই বসে। কেমন দেখুন 4 নম্বর উদাহরণ, ইদার মুন্না অর মান্না হ্যাজ ডান দিস।
তো এখানে দেখছেন ইদার বসেছে, দেখুন দুইজনের ভিতর আমরা যখন হচ্ছে এই দুইজনের ভিতর যে কোনো একটাকে বোঝাবো তখন আমরা ইদার ব্যবহার করব। মানে দেখুন কেমন হচ্ছে, ইদার মুন্না আর মান্না, মানে হয় মুন্না অথবা মান্না, এদের ভিতর যে কোনো একজন হ্যাভ ডান দিস, মানে যে কোনো একজন এই কাজটি করেছে। এরপরে দেখুন নিদারও ঠিক তেমনই বাক্যের শুরুতে বসে। তাই দেখুন নিদার অফ দ্য টু বয়েজ ইজ লায়ার, মানে এই যে দুইটা বালক আছে এদের ভিতর কোনোটাই কি নয়, মিথ্যাবাদী নয়। তো তাই দেখলাম যে ইজটার ব্যবহার তিনটা পজিশনে থাকলেও বেশি ব্যবহৃত হয় হচ্ছে ইজটা সাবজেক্টের পজিশনে, এবং এই যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো দেখলেন এরা প্রত্যেকটাই হচ্ছে সাবজেক্টের পজিশনে বেশি ব্যবহৃত হয়। ইজ, ইদার, নিদার এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে সাবজেক্টের পজিশনে বসে। তবে এখানে যে জিনিসগুলো দেখালাম এখান থেকে কি আপনারা কিছু জিনিস কি ধরতে পেরেছেন, যে এই যে স্ট্রাকচার যেগুলো দেখিয়েছিলাম এইগুলোর ভিতর থেকে যে জিনিসগুলো দেখিয়েছিলাম এখান থেকে কিছু জিনিস ধরতে পেরেছেন? তো সেই জিনিসগুলো কি দেখুন, ইজ অফ, লক্ষ্য করে দেখুন ইজ অফ, তার মানে এটা আছে ইজ অফ। এরপরে দেখুন আমাদের হচ্ছে নাউনটা কি বলুন তো, নাউনটা বয়ের সাথে দেখুন তো নাউনটা কি প্লুরাল হয়নি, বয় থেকে বয়েস, এটা কি প্লুরাল নাউন নয়? অবশ্যই প্লুরাল নাউন। এরপর দেখুন ভার্বটা কি, হ্যাজটা কি বলুন তো, হ্যাজটা একটা সিঙ্গুলার ভার্ব, তার মানে ভার্বটা কি হবে, সিঙ্গুলার ভার্ব। তার মানে দেখুন এই কন্ডিশন ফুলফিল করেই কিন্তু আমাদের এই এক্সাম্পলটা হয়েছে। ঠিক তেমনই দেখুন ইদার, মুন্না আর মান্না হ্যাজ ডান দিস দশ, এখানেও সেই একই কথা, এখানেও হ্যাজ সিঙ্গুলার ভার্ব হবে। নিদার অফ দ্য টু বয়েজ ইজ লায়ার, এখানেও ভার্বটা সিঙ্গুলার হবে এবং নাউনটা কি হবে, প্লুরাল হবে। তো এই যে জিনিসগুলো দেখালাম যে ইদার, নিদার, ইজ এগুলো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে ভার্ব হিসাবে সিঙ্গুলার ভার্ব বসবে, এটা সবসময় মাথায় রাখবেন। এবং এই ভার্বের জায়গা থেকে কিন্তু প্রশ্নটা আমাদের করা হয় যে অপশনে কি বসবে, সিঙ্গুলার ভার্ব হবে নাকি প্লুরাল ভার্ব হবে। এরপর আর কোথায় প্রশ্নটা আসে সেটা হচ্ছে নাউনটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। তো চলুন এখানে যে এক্সাম্পলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা কোশ্চেন আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি, যাতে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে আপনাদের এই স্ট্রাকচার পাশাপাশি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ব্যাপারটা ধারণাটা একদম সম্পূর্ণ ক্লিয়ার হবে। তাই চলুন উদাহরণগুলো দেখি, উদাহরণগুলো উত্তর আপনারা বলবেন, আমি একটু উদাহরণগুলো দেখি। যেমন দেখুন ইজ অফ দেম ওয়াজ ওয়ার প্রেজেন্ট, বলুন তো এখানে ওয়াজ হবে না ওয়ার হবে? খুবই সহজ, দেখুন ইজ অফের পরে নাউন বা প্রোনাউন হিসাবে কি হয়, প্লুরাল হয়, প্লুরাল নাউন বা প্রোনাউন পেয়েছি। তো তারপর স্ট্রাকচার অনুযায়ী ভার্বটা কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। তো ওয়াজ আর ওয়ারের ভিতর সিঙ্গুলার ভার্ব কোনটা, সিঙ্গুলার ভার্ব হচ্ছে ওয়াজ। সুতরাং বাক্যটা হবে কি তখন, ইজ অফ দেম ওয়াজ প্রেজেন্ট। বুঝতে পেরেছেন এই জিনিসটা কিভাবে ওয়াজ হলো আর দেমটা কেনই বা বসলো? খুবই সহজ, স্ট্রাকচার ইজ অফ, এরপরে প্লুরাল নাউন বা প্রোনাউন, তারপর ভার্ব হবে একটা সিঙ্গুলার ভার্ব। যদি বুঝে থাকেন তারপরে উদাহরণগুলো আপনারা নিজেই দিবেন। যেমন দেখুন ইজ অফ দ্য ওয়ার্কার্স হ্যাজ ডান দেয়ার অথবা হিজ জব। তো এই উদাহরণটা দেখুন, এই উদাহরণটা একটু এই উদাহরণ থেকে আলাদা, মানে এই যে এই উদাহরণ, এই যে নিয়মটা দেখিয়েছিলাম এই নিয়মের মতো যে ইজ অফ দ্য ওয়ার্কার্স হ্যাজ ডান দেয়ার হবে নাকি হিজ হবে জব। তো এখানে দেখুন দেয়ার বা হিজ এই গ্যাপে আসলে কি বসবে, দেখুন এই ওয়ার্কার্স, ইজ অফ দ্য ওয়ার্কার্স মানে প্রত্যেকটা ওয়ার্কার্স বা কর্মচারীদের একটা পসেসিভ টার্ম বসবে, ওখানে কি বসবে, পসিভ কেস বসবে। তো লক্ষ্য করে দেখুন পসিভ কেস আমরা কি কি বসাতে পারি, ইজ, ইদার, নিদার, এভরিওয়ান, এদের পসিভ হিসেবে আমরা হিজ, হার, ইয়োর, ইটস বসাতে পারি, এবং এগুলো সবই হচ্ছে সিঙ্গুলার হয়। কি হয়, সিঙ্গুলার হয়। তো এখানে দেখুন দেয়ার আর হিজ আছে, বলুন তো দেয়ার আর হিজের ভিতর সিঙ্গুলার কোনটা? খুব সহজ, হিজটা হচ্ছে সিঙ্গুলার, বুঝতে পেরেছেন? হিজটা কি হবে, সিঙ্গুলার হবে, তাহলে হিজ বসবে, আর দেয়ারটা কি সিঙ্গুলার না। তো তাহলে কি হলো দেখুন হিজ, হার, ইয়োর, ইটস এই চারটার ভিতর যেটা থাকবে সেটা বসে দেবেন। তো তাই উদাহরণটা কেমন হবে বা বাক্যটা কীভাবে হবে দেখুন, ইজ অফ দ্য ওয়ার্কার্স হ্যাজ ডান হিজ জব। বুঝতে পেরেছেন কেন হিজ হলো ওখানে? চলুন তারপরে অপশনটা দেখি, ইজ অফ দিস কোম্পানিজ হ্যাড ইটস হবে নাকি ইটস বুকস অডিটেড হবে। তো এখানে আসলে অপশনটার ভিতর এইখানে যে পসিভ কেসটা আছে ইটস এবং ইটস, মানে একটা আছে হচ্ছে আইটি অ্যাপোস্ট্রফি এস, আরেকটা হচ্ছে ইটস, এই দুইটার ভিতর বলুন তো পসিভ কেস কোনটা? খুব সহজ, পসিভ কেস হচ্ছে আইটিএস। কোনটা হবে, আইটিএস হবে। আমি আগেই দেখিয়েছিলাম মনে পড়ে যে আইটি অ্যাপোস্ট্রফি এস এটা কিন্তু বসবে না, কেননা এটা কিন্তু পসিভ নয়, এটা দ্বারা বোঝায় ইট হ্যাজ, ইট ইজ, এটা কিন্তু বোঝায় এটা দ্বারা, কিন্তু এই ইটস এটা বোঝায় হচ্ছে পসিভ কেস, তাই এখানে ব্যবহৃত হবে ইটস। বুঝতে পেরেছেন জিনিসটা কিভাবে ব্যবহৃত হচ্ছে? চলুন তারপরটা দেখি, 9 নম্বর এক্সাম্পল, এভরি ওয়ান অফ ইউ শুড ডু হিজ ইয়োর ডিউটি। তো এটা কিন্তু একটু বোঝার আছে
যে দেখুন এই অপশনে আমি হিজও পাচ্ছি আবার ইয়োরও পাচ্ছি, আমি কোনটা ব্যবহার করব? আমি তো বললাম যে হিজ, হার, ইয়োর, ইটস, এই চারটা যেটা থাকবে সেটা আপনারা ব্যবহার করবেন, বাক্যের সত্য অনুযায়ী বা বাক্যে বুঝে সেটা ব্যবহার করবেন। তো এখানে দেখুন এভরিওয়ান অফ ইউ শুড ডু, হিজ হবে না ইয়োর ডিউটি হবে, এখানে আপনার একটু মাথা খাটাতে হবে। কিভাবে? দেখুন এই ইউ, দেখুন এখানে অলরেডি ইউ বলেই দিয়েছে, তো বলুন তো ইউ এর পজিটিভ কেস কোনটা হয়? খুব সহজ না বলুন তো? ইউ এর পজিটিভ কি হিজ হয় কখনো? না, ইউ এর পজিটিভ হয় হচ্ছে ইয়োর, তাই উত্তরটা কি হবে? দেখুন ইয়োর হবে। কি হবে? ইয়োর হবে। বুঝতে পেরেছেন কেন ইয়োর দিলাম, কেন হিজ দিলাম না? আচ্ছা, কেন হিজ দিলাম না? কারণ এখানে অলরেডি ইউ আমাদের বলে দেওয়া আছে যে এভরিওয়ান অফ ইউ শুড ডু ইয়োর ডিউটি। বুঝতে পেরেছেন কিভাবে ওখানে ইয়োর হলো? চলুন তারপরে উদাহরণটা দেখি, সেটা হচ্ছে ইদার অফ দ্য, এই যে নিয়মটা ছিল দেখুন, ইদার অফ পেলাম, ইদার অফ দ্য 2-3 গার্লস, মানে এখানে আমি দুইটা অপশন দিয়েছি আপনাদের একটু বোঝার সুবিধাতে। ইদার অফ দ্য 2 অথবা 3 গার্লস ইজ অথবা আর টু ব্লেম ফর দ্য ড্যামেজ, ওটা হবে এখানে দেওয়া আছে ড্যামেজ। তো এখানে একটু বুঝুন বা একটু নিজের মাথাটা খাটান যে দুইটা অপশন আছে 2, 3 এবং ইজ আর আছে, কোনটা বসবে? এখানে কি ইদার অফ দ্য 2 গার্লস হবে নাকি 3 গার্লস হবে? তারপরে ইজ টু ব্লেম হবে নাকি আর টু ব্লেম হবে? কোনটা হবে বলুন তো? আচ্ছা, আপনারা যারা উত্তর করতে পেরেছেন তারা তো অসংখ্য ধন্যবাদ, মানে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর যারা মানে এখনও কনফিউশন আছে তাদের জন্য চলুন জিনিসটা সমাধান করি। যে ইদার অফ দ্য 2 গার্লস হবে না 3 গার্লস হবে? লক্ষ্য করে দেখুন তো, ইদার কি দুইজনের ব্যক্তির ভিতর বোঝায় না তিনজনে বোঝায়? ইদার কি দুইজনের ভিতর তুলনা বোঝায় বা দুইজনের ভিতরকে একজনকে বোঝায় নাকি তিনজনের ভিতর বোঝায়? তো এখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে, দেখুন ইদার শুধুমাত্র দুটি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে যে কোনো একটিকে প্রকাশ করতে ব্যবহৃত হয়। কয়টা ব্যক্তি বা বস্তুর ভিতর? দেখুন দুটি। তো এখানে 2 গার্লস নেব না 3 গার্লস নেব বলুন তো? এবার খুব সহজ, 2 মানে 2, তাহলে আমরা নেব কি 2 গার্লস। 3 গার্লস কেন নিলাম না বুঝতে পেরেছেন? কারণ ইদার দুইজনের ভিতর যে কোনো একটি বোঝাতে ব্যবহৃত হয়, নট 3 জনের ভিতর। তো এখানে তাই আমরা 3 গার্লসটা নিব না। এরপরে দেখুন ইদার অফ দ্য 2 গার্লস ইজ অথবা আর, কোনটা নেব বলুন তো? ইদার অফ পেলাম, এরপরে প্লুরাল নাউন পেলাম, 2 গার্লস পেলাম, এরপরে ভার্বটা কি ভার্ব হবে বলুন তো? সিঙ্গুলার ভার্ব হবে। তাই এখানে আমরা কি ব্যবহার করব? ইজ। কি ব্যবহার করব? ইজ। তখন আমাদের বাক্যটা কি দাঁড়াবে দেখুন তো? ইদার অফ দ্য 2 গার্লস ইজ টু ব্লেম ফর দ্য ড্যামেজ। বুঝতে পেরেছেন জিনিসটা? এই জিনিসটা যদি বুঝে থাকেন 10 নম্বরটা, তো আশা করতেছি আপনারা এই টোটাল লেকচারটাই বুঝতে পেরেছেন। চলুন লাস্ট একটা উদাহরণ নিদার অফ দি দেখব, যে নিদার অফ দ্য রোডস লিডস টু দ্য রেলওয়ে স্টেশন, মানে এই রোডের, এই দুইটা রোডের কোনোটা রোডই কোথায় যায় না বলুন তো? রেলওয়ে স্টেশন পর্যন্ত যায় না বা লিডস করে না। তো এখানে লিড হবে না লিডস হবে বলুন তো? কোনটা হবে বলুন তো? এই যে ভার্ব লিড এবং লিডস, এদের ভিতর সিঙ্গুলার ভার্ব কোনটা? খুব সহজ, সিঙ্গুলার ভার্বের সাথে দেখুন এস যুক্ত করাই আছে, তাই এখানে কি বসবে? লিডস বসবে। জানেন না আমরা যে থার্ড পার্সনের ক্ষেত্রে কি বসে বলুন তো? এস অথবা ইএস যুক্ত হয়, তাই দেখুন লিডস হয়েছে। তো তখন উদাহরণটা বা বাক্যটা কিভাবে হবে দেখুন? নিদার অফ দ্য রোডস লিডস টু দ্য রেলওয়ে স্টেশন। এখানে কেন রোডস দিলাম? কারণ রোডসটা হচ্ছে একটা প্লুরাল নাউন। তো এই ছিল আসলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নিয়ে যথেষ্ট একটা বিস্তারিত আলোচনা। জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি, তবে আমি আমার জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদেরকে আমার বেস্টটা দেওয়ার। তো যারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করতেছি যে আপনারা এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা বা যদি আমার এই লেকচারটা ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে এই ভিডিওতে একটা লাইক দিবেন। আর ভিডিওতে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে যে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আপনাদের মতামতগুলো আসলে আমার খুবই ভালো লাগে, মানে আমাকে অনুপ্রেরণা জাগায়। ভালো মতামত সেগুলো তো অনুপ্রেরণা অবশ্যই জাগায়, পাশাপাশি আলোচনা সমালোচনাও করতে পারেন অবশ্যই। সেগুলো আমাকে আরও সামনে এগিয়ে যেতে সাহায্য করবে, বা আমার কোথায় একটু ভুল হচ্ছে, বা যদি দেখুন আমি তো একটা মানুষ, আমি হিউম্যান, সো আমার ভুল হতেই পারে। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন, আমি সেটাই আশা করতেছি। আর একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এই যে লাল সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন, ওই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে করে আমার ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।